প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই সত্য ঘটনাটি পাঠিয়েছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া থেকে ওয়ালিউল্লাহ। আর এই ঘটনার নাট্যরূপ দান করেছে টিম বাংলা ভূতের গল্প এবং কাহিনীর ধারাবাহিকতা রক্ষার্থে কিছুটা কল্পনার আশ্রয় নেওয়া হয়েছে, যা মূল ঘটনার বিষয়বস্তুর কোনো পরিবর্তন করে না। তো চলুন ঘটনাটি শুরু করি। তবে এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। এই সত্যিকার ভৌতিক ঘটনাটি ঘটেছিল আমার বন্ধুর সাথে 2013 সালের ফেব্রুয়ারি মাসে। তখন আমরা একই মাদ্রাসায় পড়াশোনা করতাম। আমরা ছিলাম 4 বন্ধু: সাইফুল্লাহ, সানাউল্লাহ, জহিরুল্লাহ আর আমি ওয়ালিউল্লাহ। আমাদের 4 জনের মধ্যে এতটাই মিল ছিল যে অন্য সকলে ভাবত আমরা যেন একই মায়ের সন্তান। সেই সময় মাদ্রাসার ছাত্রদের জন্য খাবারের ব্যবস্থা ছিল মাদ্রাসা থেকে বেশ কিছুটা দূরে গ্রামের ভেতরের একটি বাড়িতে। আমরা 4 জন প্রতিদিন রাতের বেলা একসাথে ওই বাড়িতে খাবার উদ্দেশ্যে যেতাম। মাদ্রাসা থেকে ওই বাড়ি যাওয়ার 2টি রাস্তা ছিল। একটি রাস্তা দিয়ে ওই বাড়িতে যেতে প্রায় 30 মিনিটের উপরের সময় লাগত, আর তার উপর বিভিন্ন মানুষের বাড়ির উঠান দিয়ে যেতে হতো। কিন্তু আমরা 4 জন বেশিরভাগ সময় এই রাস্তাটি দিয়েই যেতাম, কারণ অপর রাস্তাটি ছিল অনেক নিরিবিলি এবং বাঁশের ঝাড়সহ বিভিন্ন জঙ্গলে ভরা। কিন্তু মাত্র 10 মিনিটেই গন্তব্যে পৌঁছানো যেত এই রাস্তাটি দিয়ে। কিন্তু এখানকার মানুষজন দিনের বেলায় এই রাস্তা দিয়ে চলাচল করতে ভয় পেত, কারণ এই রাস্তায় ছিল একটি বিশাল তেঁতুল গাছ। আর এমনিতেই রাস্তার দুপাশ ছিল বাঁশের ঝাড় আর বিভিন্ন গাছগাছালিতে ভরপুর। দিনের বেলায় কেমন যেন অন্ধকার হয়ে থাকত, তাই এই রাস্তা দিয়ে মানুষজনের চলাচল একেবারেই ছিল না বললেই চলে। হঠাৎ একদিন একটা ব্যাপার নিয়ে আমাদের 4 বন্ধুর মধ্যে ভীষণ তর্কাতর্কি হয়, আর এর ফলে আমরা 4 বন্ধু 2 ভাগে বিভক্ত হয়ে যাই। এক ভাগে আমি আর সাইফুল্লাহ, আর অন্যদিকে জহিরুল্লাহ আর সানাউল্লাহ। বেশ কিছুদিন আমাদের মধ্যে কোনো প্রকার কথাবার্তা চলে না। একদিন সানাউল্লাহ তার বিশেষ প্রয়োজনে হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে তার নিজ বাসায় চলে যায়। সেই সময় প্রতি রাতে জহিরুল্লাহ আর সানাউল্লাহ একসাথে রাতের খাবার খেতে যেত। কিন্তু সানাউল্লাহ বাসায় চলে যাওয়ায় ওই রাতে জহিরুল্লাহ একাই খাবারের জন্য গিয়েছিল। আমাদের 4 জনের মধ্যে জহিরুল্লাহ ছিল সবথেকে বেশি সাহসী ও রাগী প্রকৃতির। কিন্তু কেন জানি ওই রাতে জহিরুল্লাহ ওই নিরিবিলি ও জঙ্গলময় রাস্তা দিয়ে খাবারের জন্য গিয়েছিল। তবে ওই রাতে খাবার খেতে যাওয়ার সময় কোনো প্রকার সমস্যাই হয় না। সমস্যা হলো ঠিক খাবার খেয়ে আসার সময়। গ্রামে সাধারণত রাত 8টার পর থেকেই মানুষের চলাচল একেবারেই লক্ষ্য করা যায় না। জহিরুল্লাহ যখন খাবার খেয়ে মাদ্রাসার দিকে আসছিল তখন রাত প্রায় 9টা। যখন সে ওই তেঁতুল গাছের পাশ দিয়ে আসছিল, হঠাৎ সে একটি মহিলার চাপা কান্নার শব্দ শুনতে পায়। আশপাশ তাকিয়ে সে কাউকেই
দেখতে পাই না। কান্নার শব্দ যেন বহু দূর থেকে ভেসে আসছে। সে দ্রুত সেখান থেকে মাদ্রাসায় চলে আসে। এবং পরের দিন এ ব্যাপারে সে কাউকে কিছুই জানায় না। এর পরের দিন রাতেও সেই একই কাণ্ড। তবে আজকে সে ওই কান্না লক্ষ্য না করার অভিনয় করে দ্রুত হেঁটে মাদ্রাসায় চলে আসে। কিন্তু সে বিছানায় শুয়ে ওই কান্নার কথা ভাবতে থাকে আর মনে মনে সিদ্ধান্ত নেয় যে আগামীকাল রাতে সে ওই কান্নার রহস্য উদ্ধার করবে। দিন পার হয়ে রাত নেমে আসে। গত 2 রাতের মতোই জহিরুল্লাহ ওই নিরিবিলি রাস্তা দিয়ে রাতের খাবারের উদ্দেশ্যে রওনা দেয়। আজকে খাবার খেয়ে আসার সময় ঠিক ওই তেঁতুল গাছের কাছে আসতেই সেই কান্নার শব্দ শুনতে পাই। কিন্তু আজকের কান্নার শব্দটি যেন খুব কাছে কোনো মহিলার কাছ থেকে আসছে। জহিরুল্লাহ এবার ওই তেঁতুল গাছের দিকে এগিয়ে গেল। গাছের গোড়ায় একটি সাদা শাড়ি পরিহিত মহিলা বসে আছে এবং ওইখান থেকেই কান্নার শব্দ আসছে। এই যে আপনি এত রাতে কান্না করছেন কেন? মহিলাটির দিক থেকে কোনো প্রকার উত্তর এলো না। সে একইভাবে কান্না করেই চলেছে। এই যে শুনুন, আপনি এত রাতে এখানে কি করছেন? এবার মহিলাটির দিক থেকে কান্নার শব্দ থেমে গেল। সে যেন একেবারে লাফিয়ে জহিরুল্লাহর সামনে ঘোমটা সরিয়ে দাঁড়ালো। জহিরুল্লাহর মুখ থেকে বেরিয়ে এলো এক অস্ফুট চিৎকার। সাথে সাথে ওই মহিলাটি এক চড় কষে দিল জহিরুল্লাহর গালে। জহিরুল্লাহ সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এদিকে অনেক রাত হওয়ার পরও জহিরুল্লাহ মাদ্রাসায় না ফেরায় আমি আর সাইফুল্লাহ আমাদের হুজুরকে এই ব্যাপারে জানালাম। তিনি সাথে সাথে আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লেন জহিরুল্লাহকে খুঁজতে। আমরা প্রথমেই ওই নিরিবিলি রাস্তার দিকে গেলাম এবং কিছু দূর যেই দেখি জহিরুল্লাহ মাটিতে পড়ে আছে। আমরা তাকে মাদ্রাসায় নিয়ে এসে তার মাথায় অনেক পানি ঢালার পর তার জ্ঞান ফিরল। তবে সে কাউকেই চিনতে পারছিল না এবং এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়েছিল। এই ঘটনা শুনে ততক্ষণে আমাদের মাদ্রাসার বড় হুজুর চলে এসেছিলেন এবং তিনি বললেন, ওর উপর দুষ্ট জিন ভর করেছে। তোমরা 2 জন ওকে একটি চেয়ারে বসিয়ে ওর 2 হাত ও পা ভালো করে ধরে রাখো। আমরা 2 জন বেশ শক্ত করে জহিরুল্লাহর হাত ও পা ধরে থাকলাম। এদিকে হুজুর দোয়া পড়ে জহিরুল্লাহর দিকে ফু দিলেন। ছেড়ে দে ওকে, এখনই ওকে ছেড়ে চলে যা। ওর বড্ড সাহস, ছাড়বো না আমি ওকে, ছাড়বো না। ছাড়বি না ওকে? তবে এই নে। ছাড়বো, আমি ওকে ছেড়ে দেব, তবে আমার একটি শর্ত আছে। কি শর্ত? ওকে কালকেই ওই তেঁতুল তলায় 5 কেজি মিষ্টি দিতে হবে। ঠিক আছে, তাহলে ওকে তুই ছেড়ে দে। সাথে সাথে জহিরুল্লাহ যেন আবার অজ্ঞান হয়ে গেল। আর কোনো সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। পরের দিন আমি আর জহিরুল্লাহ 5 কেজি মিষ্টি নিয়ে ওই তেঁতুল গাছের নিচে রেখে আসি। এরপর থেকেই জহিরুল্লাহর সাথে আর কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। তবে এই ঘটনার কিছুদিন পরেই সে ওই মাদ্রাসা ছেড়ে চলে যায় এবং তার কিছুদিন পর আমরা 3 জনও ওই মাদ্রাসা থেকে চলে আসি। এই ছিল সেই সত্যিকার
জিনের ঘটনা, যা আমার চোখের সামনে ঘটেছিল।